ছাত্রলীগ গতকালকেও আমাদের উপর, আমাদের ভাইদের উপর হামলা করেছে, তারা আজকে এসে আমাদের উপর হামলা করেছে। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার চট্টগ্রামে একজন সমন্বয়ক, এটা আপনার এই তার ফেসটা খুবই পরিচিত। এই সমন্বয়কে গণপিটুনি দিল আওয়ামী লীগ। মানে কি? আওয়ামী লীগ ইজ কাম ব্যাক। আওয়ামী লীগ কাম ব্যাক করে ফেলেছে। এখন প্রতিনিয়ত মার খাচ্ছে সমন্বয়কারীরা। এটাই ভাই বাস্তবতা। কারণ দেখেন, সমন্বয়কারীরা তারা ভাবছে এই দেশটা আমাদের, তাদেরকে এখন প্রতিনিয়ত আওয়ামী লীগ এদেরকে মনে করেন ধাওয়া করতেছে। আচ্ছা, ঘটনাটা বলি। ঘটনাটি হচ্ছে আপনার এই রাফি যে সমন্বয়ক, তার আপনার ছবিটা আপনারা দেখতেছেন, তিনি আপনার চট্টগ্রামে কিন্তু যখন আন্দোলন হয় সেখানে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে, এবং চট্টগ্রামে যে আওয়ামী লীগের যে নেতা ছিল তার উপরে কিন্তু এই রাফি সহ আরো অনেক যে আপনার কেন্দ্রীয় যে সমন্বয়ক আছে তারা কিন্তু একটা আক্রমণ করে, তাদের বাড়িঘর লুটপাট করে, এবং আরো যে আপনার কেন্দ্রীয় বিক কিংবা আপনার সাধারণ যে সম্পাদক কিংবা যে ছোটখাটো কোনো পদ পদবিতে ছিল, মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদেরকেও কি আক্রমণ করা হয়, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয় এবং মব জাস্টিস করা হয়। ঠিক সেখানেই আপনার টুইস্টটা, মানে তারাই উল্টা আপনার এই রাফিকে কিংবা আরো একজন সমন্বয়ক আছে, এদের দুইজনকে ঘন পিটনি। অবশ্য রাফি তাদের নামে মামলা করে, কিন্তু মামলার বাদী হয় আরেকজনে, সেটা আমি আপনাদের একটু পরে বলতেছি। এখন কথা হচ্ছে ভাই, শেখ হাসিনার একটা বক্তব্যে মানে আওয়ামী লীগের কর্মীদের কলিজার ভিতরে কতটুকু অনুপ্রেরণা আপনারা এটা বুঝতে পারতেছেন? মানে প্রতিনিয়ত সমন্বয়কারীরা মার খাচ্ছে, তো মার খাচ্ছে, মার প্রতিনিয়তই খাচ্ছে। আপনার গতকালকে একদিন আগে আপনার টাঙ্গাইলে কিন্তু সমন্বয়কদের কিন্তু পিটাইছে, আর আজকে হইলো আপনার চট্টগ্রামে। একে একে কি ধাপে ধাপে এদের উপরে প্রতিশোধ কিংবা আপনার যে আপনার কি বলে মানে মানে লেনদেনের যে বিষয়টা, ও আমারে মারছে, এখন আমি ওরে মারবো, এটা কি কড়াই গন্ডায় আওয়ামী লীগ কিন্তু বুঝে নিচ্ছে, কিংবা লেনদেন কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছে, শুরু করে দিছে আওয়ামী লীগ ইজ কাম ব্যাক, তাই নাকি? কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে ভাই, আওয়ামী লীগ কিন্তু পিটাইছে, কিন্তু রাফি থানায় গিয়া মামলা করে হচ্ছে আপনার, কিন্তু সেই মামলার বাদী হয় আরেকজনে। মানে রাফি মামলা করে আর মামলার বাদী হয় আরেকজনে। সেই বাদীটা কে হয়? রাফি কেন এই মামলার বাদী হলো না? আপনারা অনেকে জানেন, বেশ কিছুদিন আগে সমন্বয়ক হান্নান মাসুদ তিনিও কিন্তু মার খায়। মানে আওয়ামী লীগ কিন্তু কঠিন ভাবে কিন্তু আপনার হান্নান মাসুদ কিন্তু পেটায়, এবং হান্নান মাসুদ নীরবে এটাকে কি হজম করে নেয় যে আমি একজন সমন্বয়ক, এখন এটা যদি ভাইরাল হয়ে যায়, কোনোভাবে যদি মিডিয়াতে চলে আসে, তাহলে তো আওয়ামী লীগ মাথা চারা দিয়ে মনে করেন জেগে উঠবে, এবং আমার সম্মানও থাকবে না, কারণ আমি একজন এত বড় সমন্বয়ক, বা আমাদের সমন্বয়কের যে টিম আছে এই টিমের তো কোনো সম্মান থাকবে না, তাই নাকি? এটার জন্য কি হান্নান মাসুদ তিনি চেপে যায়, কিন্তু রাফি কিন্তু মামলা করে, কিন্তু সে আবার সেই মামলার দাবি হয় আরেকজনে। এখন এই মামলার দাবিটা কে হয় এটাও কিন্তু আমরা খুব ভালোভাবে জানি। এখানে জামাত আর শিবির ছাড়া দাবি মনে করেন কেউ হবে না, এরও চিরন্তন বাস্তব কথা। কি এটাই বাস্তব কথা। এখন আরেকটি কথা বলি, সমন্বয়ক হাসনাত আর হচ্ছে সার্জিস, এখন দেখার সময় হচ্ছে এদের কবে পিটাইবে। সত্যি কথা বলতেছি, এখন দেখার বিষয় হচ্ছে এদেরকে কবে পিটাইবো, বাস এই দিনটার আশায় রয়েছে। প্রতিটি সমন্বয়ক তারা ভাবে এই দেশটা আমাদের, এই দেশটা আমাদের সবার, কিন্তু এরা হয়তো বা ভুলে গেছে যে আওয়ামী লীগ দলটা হচ্ছে 47 সালের দল। এই দলটার কোটি কোটি জনগণ আছে, কোটি কোটি ভোটের অধিকারী এই দলটা। এই দলটাকে আমরা কিভাবে আমরা বাদ দিতে পারি? ছাত্রলীগকে আমরা নিষেধাজ্ঞা করতে পারি, আর হচ্ছে আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আসতে দেব না। মানে কত বড় স্পর্ধা তাদের। তারা ভাবছে কি যে আমরা দেশটা কিনা নিছি, দেশের মাথা কিনা নিছি। 1971 সালকে আমরা মুছে ফেলে, এবং 72-এর সংবিধান আমরা মুছে ফেলে আমরা এই 2024-এর সংবিধান আমরা নিয়ে আসবো, তাই না? আর যারা নাকি আপনার দেশকে স্বাধীনতা আনছে, যারা নাকি স্বাধীনতা পক্ষের লোক বা জনগণ, এরা আমাদের কিছুই বলবে না, তাই না? আপনারা এটাই তো ভাবছেন যে এরা চুপচাপ হজম করে নেবে। কি হজম করতেছে? উল্টা আপনাদেরকে মনে করেন হজম করাইতেছে। কি ভালো লাগতেছে না? প্রতিনিয়ত আপনারা মনে করেন মার খেয়েই যাচ্ছেন, প্রতিনিয়ত। আপনারা মায়ের আরো খাবেন, কেবল তো শুরু মাত্র। পরিস্থিতি দেখে মনে হইতেছে যে আওয়ামী লীগ একাই 100। এই বিষয়টা বুঝতে হলে একটু আগে যাওয়া লাগবে, এই 24-এর নির্বাচনের একটু আগে। 23 সালের জুন মাস থেকে যদি আপনি 31শে ডিসেম্বর পর্যন্ত ধরেন, তাহলে দেখবেন ওই সময়টায় বাংলাদেশের আওয়ামী লীগ বাদে এমন কোনো রাজনৈতিক দল নাই যে মাঠে নামছিল না, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে নাই। মানে সব কয়টা দল, একমাত্র আওয়ামী লীগ একাই এক সাইডে ছিল, আর বাদ বাকি বাংলাদেশের যতগুলো দল আছে সব দল রাজপথে আন্দোলন করছে। আওয়ামী লীগকে টাইনে নামামো গদি থেকে, ক্ষমতায় থাকতে দিব না, নির্বাচন তো দূরের কথা, আওয়ামী লীগকে খুঁজে বাজাবো, নানান ধরনের রাজনৈতিক বক্তব্য আমরা কিন্তু শুনছি, কিন্তু ফলাফল কিছুই হয় নাই। আওয়ামী লীগ কিন্তু আন্দোলন সব দমন করছিল, আমরা দেখছি। তারপরে তারা 24-এর নির্বাচনটা করলো, কইরা তারা সংসদ গঠন করলো, সংসদে গেল, যাওয়ার পরে সব কিছু ঠিকঠাক, আর আন্দোলনও নেই, কিচ্ছু নয়, সব নিউট্রাল, সুন্দরভাবে চলতেছে। চলতে চলতে হঠাৎ 24 সালের জুন মাসের প্রথম দিকে ছাত্রদের একটা ছোট্ট আন্দোলন শুরু হলো। কি আন্দোলন? কোঠা বিরোধী আন্দোলন। সে কোঠা বিরোধী আন্দোলনে তো সরকার পতন তো দূরের কথা, কোঠা সংস্কার আন্দোলন।
মানে কোঠা বাতিল না, আন্দোলনটা শুরু হলো কি কোঠা সংস্কার করতে হবে। তারপরে কিভাবে কিভাবে বিভিন্ন দিকে মন নিল, নিয়ে সেটা কোটা বিরোধী আন্দোলন হয়ে গেল, বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে 8 দফা, তারপরে হয়ে গেল হচ্ছে 1 দফা। যাই হোক, ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলন সফল হলো, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো। হওয়ার পরে এই 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনি যদি দেখেন, ধরেন যে দেখেন একটা দল, বাংলাদেশে কিন্তু অনেকগুলো দল, আওয়ামী লীগ বড় দল, বিএনপি বড় দল, জামাত তারপরে একটু এরকম ধরেন, জাতীয় পার্টি তারপরে একটু, কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল আছে। এই প্রত্যেকটা রাজনৈতিক দলের আবার আপনার সংগঠন আছে, অঙ্গ সংগঠন আছে বা সাপোর্টার রাজনৈতিক দল আছে। যেমন ধরেন আওয়ামী লীগের আছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, তারপরে কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিএনপিরও আছে, বিএনপি ছাত্র দল, তারপরে আপনার যুব দল, এরকম প্রত্যেকটা, জামাতে ইসলাম, জামাত, ছাত্র শিবির, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু অঙ্গ সংগঠন আছে এবং অন্য ছোট ছোট রাজনৈতিক দলও আছে, যেমন গ্রহ উপগ্রহ এরকম। কিন্তু এই যে আওয়ামী লীগের যে ক্ষমতাচ্যুত হলো, তখন দেখেন বর্তমান সময়ে জাতীয় পার্টিকে বলা হইতেছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর, কিন্তু এই 24-এর আন্দোলনে জাতীয় পার্টি বলতেছে আমরাও মাঠে নামছিলাম। তার মানে আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় পার্টিও মাঠে নামছিল। আপনি ধরে নেন যে 100% আওয়ামী লীগ বাদে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছে, করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করছে। তাছাড়া কিন্তু সম্ভব হয় নাই। কারণ ওই যে বলে না যে হাতিকে সরাতে সবাইকে একসাথে হইতে হবে, একসাথে হয়ে সরাইছে। তারপরে 5ই আগস্টের পরে এখন পর্যন্ত দেখেন আমরা বিভিন্ন শুনতেছি, সাধারণ মানুষ থেকে শুরু করে রিক্সাওয়ালা, ঢাকা শহরের রিক্সাওয়ালারা আন্দোলনে নামছিল কিন্তু রিক্সাওয়ালা করে মুখে এখন শুনবেন যে না আওয়ামী লীগই ভালো ছিল, আওয়ামী লীগ ঢাকা শহরের উন্নয়ন করছে, রাস্তাঘাটের উন্নয়ন করছে, আরও বিভিন্ন কথা শোনা। বর্তমান পরিস্থিতি দেখে আর দেখবেন যে সবগুলো দল কিন্তু এক, এখন পর্যন্ত এক, যেহেতু তারা জাতীয় ঐক্যের কথা বলে, একসাথে বসে আলোচনা করে কিভাবে কি করা যায়, এখন এক। আর আওয়ামী লীগ তো এখন নাই, রাজপথে নাই, বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট ছাত্রলীগের ঝটিকা মিছিল বেড়ায়। তাছাড়া যুবলীগেরও না, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মানে না কিচ্ছু কিন্তু বাড়ায় না। মাঝে মাঝে ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, তারপরে মাঝে মাঝে ঝটিকা মিছিল বাড়ায়। যেমন যমুনা টেলিভিশনের ইউটিউবে দেখলাম যে বগুড়া আওয়ামী লীগের ছাত্রলীগের ঝটিকা মিছিল, পাবনা, গাইবান্ধা ঝটিকা মিছিল, ছোট ধরেন 15-20 জন মিলে ঝটিকা মিছিল। তার মানে নাই, রাজপথে তাদের আন্দোলন মিছিল মিটিং নাই। অথচ প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তির মানে কথা শুনবেন, বা সরকারে যারা আছে তাদের কথা শুনবেন, তাদের মনের মধ্যে আওয়ামী লীগের ভয় আছে। তারা বারবার শুধু বলে যে আওয়ামী লীগ ফিরে আসতে দেওয়া যাবে না তাকে, আর আওয়ামী লীগ যেন ফিরে আসতে না পারে এর জন্য দেখেন এই নির্বাচন কমিশন নির্বাচনে যেন অংশগ্রহণ না করতে পারে, সেই জন্য আবার কি ফ্যাসিলিটিস লাগাইছে যে কোনো ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দলের ব্যানার থেকে নির্বাচন করতে চায়, তাইলে ওই রাজনৈতিক দলের ওই ব্যক্তির ন্যূনতম 3 বছরের সদস্যপদ থাকতে হবে, মানে 3 বছর পুরাতন, 3 বছর ধরে ওই রাজনৈতিক দলের সদস্যপদ, তাহলে নির্বাচনে প্রার্থী হতে পারবে, তাছাড়া হতে পারবে না। আর আওয়ামী লীগের বর্তমানে যেগুলো আপনার কর্মী আছে বা সমর্থক সদস্য আছে, তারা তো প্রত্যেকে বিভিন্ন মামলায় জর্জরিত, তারা তো হইতেই পারবো না। আর নতুন রাজনৈতিক দলের জন্য এটা প্রযোজ্য না। তাহলে বোঝেন মানে আওয়ামী লীগের ভয় আছে। তাহলে সবকিছু মিলে আমার ব্যক্তিগত আমার মতামতে মনে হলো যে আওয়ামী লীগ একমাত্র একাই 100, মানে একটাই রাজনৈতিক দল, আর সমস্ত রাজনৈতিক দল একদিকে, আওয়ামী লীগ একদিকে, তারপরে লড়ে যেতেছে। আর প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের ভয় আছে। কিছু ছাত্র সমন্বয়ক ডিজি অফিসে, স্বাস্থ্য অধিদপ্তরে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য উপদেষ্টার অফিসের পাশে রুম নিয়ে বসা শুরু করেছে। আপনাদের একটা ভিজিটিং কার্ড দেখাই। এই ফারাবি নিজেকে বিশেষ ব্যক্তিগত কর্মকর্তা দাবি করছেন স্বাস্থ্য উপদেষ্টার। এদের কাজটা কি? এরকম আরো 2-3 জন ছাত্র সমন্বয়ক ডিজি অফিসে বসেন, আর 2 বা 3 জন বসেন হলো স্বাস্থ্য মন্ত্রণালয় এই উপদেষ্টা নূরজাহান বেগমের রুমের আশেপাশে। এদের কাজটা কি? বিপ্লবের কোথাও লেখা ছিল যে এরকম ছাত্র সমন্বয়কদের বিভিন্ন জায়গায় পোস্টেড করা হবে। তাদের কি সরকারের আদেশে পোস্ট করা হয়েছে, নাকি তারা নিজেদের গায়ের জোরে গিয়ে সেখানে বসেছে? সেখানে তাদের কাজটা কি? আপনাদের আমি বলি তাদের কাজটা কি। প্রথমে পোস্টিং এর কথা বলেছিলাম, সুতরাং এই যে ফারাবির কথা বললাম, সে ছাত্র শিবিরের একজন কর্মী ছিলেন। আবার অন্য যাদের কথা বললাম এরাও শিবিরের কর্মী। এরা প্রথমেই যেটা করে যে শিবির কিংবা কিছু বিএনপির যারা আছে তাদের বিভিন্ন ভালো ভালো পোস্টিং দেয়, আর যারা আওয়ামী লীগের বা বিরোধী পক্ষের তাদের বিভিন্ন রিমোট এলাকায় পোস্টিং দেয়। এবং এটা এই পর্যন্ত ঠিক আছে, এটা ডাক্তারদের একটা প্র্যাকটিস, যদিও অনৈতিক, বাট এটা হয়ে আসছে। কিন্তু এখানে একটা নতুন সংস্কার যোগ হয়েছে। এই যে আওয়ামী লীগের অনুসারী বা বিরোধী দলীয় যেসব ডাক্তার আছে তাদের রিমোট, ধরেন কাউকে পাঠালো সুনামগঞ্জ, কাউকে পাঠালো পার্বত্য চট্টগ্রাম, কাউকে পাঠালো বাগেরহাটের, কাউকে পাঠালো চাঁপাইনবাবগঞ্জ। পাঠানোর পরে সমন্বয়কদের পক্ষ থেকে সেই সব ভুক্তভোগী চিকিৎসকদের কাছে ফোন যায়, এবং ফোন গিয়ে তাদের বলা হয় যে তারা যদি 15 থেকে 20 লাখ টাকা ঘুষ দেয় তাহলে তাদের বেটার এবং কাঙ্ক্ষিত পোস্টিংটা দেওয়া হবে। এবং অনেকেই ইতিমধ্যে
এই 15-20 লাখ টাকা এই সমন্বয়কদের দিয়ে তাদের কাঙ্ক্ষিত পোস্টিংটা বাগিয়ে নিয়েছে। বিরোধী দলের হলেও তখন আর কোনো সমস্যা থাকে না। কারা কারা করছে এই কাজগুলো? ফারাবির কথা বললাম, মাহমুদ নামে আরেকজন শিবির কর্মী আছে, সে করছে। এছাড়াও আরো 2-3 জন আছে, আমার নামগুলো ঠিক খেয়াল নেই, কিন্তু তারা এটা করছে, এটা ওপেন সিক্রেট। এটা সবাই জানে যে 15-20 লাখ টাকা দিলে আপনি যে দলে ডাক্তারই হন, সরকারি ডাক্তার, আপনি আপনার কাঙ্ক্ষিত পোস্টিংটি পাবেন, এবং সেটি এই ছাত্র সমন্বয়করা করে দেবে। এবং ইতিমধ্যে তারা প্রায় 600-700 ডাক্তারের এইভাবে বদলি করে ফেলছে, এবং হিসেব করে আমাকে একজন বলল যে কমপক্ষে 100 কোটি টাকার বেশি তারা ইতিমধ্যে এই প্রায় 5 মাসের বেশি হলো তারা ইনকাম করে ফেলছে। তো আপনারা সংস্কারের কথা বললেন, সংস্কার হচ্ছে। এই যে সংস্কার হচ্ছে, বিরোধী দলের কাছ থেকে 15-20 লাখ টাকা ঘুষ নিয়ে তারা এই কাজ করছে। আর এগুলো স্বাস্থ্য উপদেষ্টার অজানা থাকার কথা নয়, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা উনি তো স্বাস্থ্যের সহ বোঝেন না। 1976 সাল থেকে জোবরা গ্রামে ডক্টর ইউনূসের সাথে এই গ্রামীণ ব্যাংক নিয়ে আছে এবং আজ অব্দি আছে। ওনাকে কেন স্বাস্থ্য উপদেষ্টা করা হলো? উনি তো স্বাস্থ্যের কিছুই জানেন না। কারণ করা হয়েছে, ওনার বেশ কিছু অসুখ আছে। উনি প্রফেসর ওবেদ আমিনের একজন রোগী। এখন উনি সরকারি খরচে মাঝে মধ্যে সিঙ্গাপুরে যান এবং ওনার চিকিৎসা করেন। এই হলো স্বাস্থ্য উপদেষ্টা, এই হলো ডক্টর ইউনূসের ট্রান্সপারেন্সি, যে তিনি তার পছন্দের মানুষকে সরকারি টাকায় সিঙ্গাপুরে নিয়মিত চিকিৎসা করাচ্ছেন, তাকে স্বাস্থ্য উপদেষ্টা পদ দিয়ে। আর স্বাস্থ্যে এইভাবে সংস্কার চলছে, লুটপাট, দুর্নীতি, বদলি, বাণিজ্য, স্বাস্থ্য খাতে এরকম অনাচার, অনিয়ম কেউ কখনো দেখেনি, যেটা এই ছাত্র সমন্বয়করা করছে। কিন্তু এগুলোর বিচার করবার কেউ নেই, দেখবার কেউ নেই। আপনি যে কারো কাছে বলবেন, প্রতিবাদ করবেন, কোনো উপায় নেই। ডাক্তারদের বিভিন্ন ফেসবুক পেজে একটু প্রতিবাদ হচ্ছে, এটুকুই। সংস্কার চলছে, সংস্কার উপভোগ করুন। দেশে আসলে কি শুরু হয়ে গেল আমরা কোনো কিছু বুঝতে পারছি না। সমন্বয়কদের উপর কেন এত গোস্বা বা ক্ষোভ? তবে আওয়ামী লীগের গোস্বা থাকবে, এটাই স্বাভাবিক। সাজানো বাগান সাম্রাজ্য তছনছ হয়ে গেছে সমন্বয়কদের একটা কি বলে যে আহ্বানে। দর্শক, আজকে চট্টগ্রামের যাকে টাইগার বলে আমরা গত 6 মাস জানতাম, তার নাম হচ্ছে সমন্বয়ক তালাত মাহমুদ, সম্ভবত তালাত মাহমুদ রাফি। চেহারা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন। বাঘের মতন তিনি গর্জন দেন, কথা বলেন। ইভেন এই শেখ হাসিনা সরকারের পতনের পেছনে চট্টগ্রাম জোনে ব্যাপক ভূমিকা রেখেছেন এই তালাত মাহমুদ রাফি। কিন্তু দিন শেষে সম্ভবত যুবলীগ অথবা আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ, এই তিনো টিমের কোনো একজন তাকে প্রচণ্ড মেরেছে। আর এই ঘটনায় একজন অলরেডি গ্রেপ্তারও হয়েছে। আমরা সর্বশেষ যদি আপডেটটা দেখি, যেখান থেকে তথ্য আসছে, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল, তিনি ঢাকা পোস্টকে বলেছেন, গতকালকে রাউজান উপজেলা অডিটোরিয়ামে আমাদের প্রোগ্রামে আব্দুল্লাহ আল হামিম নামক একজন এসে রাফির কাছে কিছু প্রশ্ন করেন। এ সময় হট্টগোল শুরু হয়। পরে হট্টগোল থেমে গেলে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়। এরপর হামিমকে থানায় নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী। পরে শুনেছি মামলা হয়েছে। তো তার বক্তব্য হচ্ছে, রাউজানে একসময় আওয়ামী লীগ নেতা এবং সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর রাজত্ব ছিল। তার ক্যাডাররা ছদ্মবেশে অনুপ্রবেশ করে এই রাফির উপর যে হামলার অভিযোগ, সেটা হয়তো আপনার ঘটিয়েছে। চট্টগ্রামের রাউজান উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আপনার খান তালাত মাহমুদ রাফি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল আহমেদের উপর হামলার অভিযোগে মামলাও হয়েছে। 21শে জানুয়ারি রাউজান থানা পুলিশ মামলাটিকে রেকর্ড করেছেন। মোহাম্মদ বিল্লাহ নামক একজন বাদী হয়ে থানায় এজাহার জমা দেন। এরই পরিপ্রেক্ষিতে মামলাটিকে রুজু করা হয়। মামলায় আব্দুল্লাহ আল হামিম নামক একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার বিষয়ে একাধিকবার জানতে খান তালাত মাহমুদ রাফিকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে রাসেলের বক্তব্য ছিল একটু ভিন্ন রকম। এখন আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই। গেল কয়েকদিন আগে আমরা দেখেছিলাম চট্টগ্রামে এই কমিটি গঠনকে কেন্দ্র করে রাফি এবং রাসেল সহ আরেকটা গ্রুপের মধ্যে সেখানে উত্তেজনা তৈরি হয়েছিল, যেখানে হান্নান মাসুদ সেও গিয়েছিল এবং তাকেও সেখানে মেরেছে। যদিও এই মাইর খেয়া হান্নান মাসুদ তিনি কোনো রকম অভিযোগ করেননি, কোনো মামলা দায়ের করেননি। বিষয়টা তিনি নীরবেই হজম করেছেন। দুই কারণ হতে পারে। এক হতে পারে তিনি এত বড় একজন সমন্বয়ক নেতা, তিনি মাইর খেয়েছেন, বিষয়টা লুকাই রাখছেন, এটা মান সম্মানের বিষয়। অথবা ওই ঘটনায় যেখানে ডট গ্যাংকে কানেক্টেড করা হয়েছে, যে ছাত্রলীগের এক সময় তারা মানে সাবসেক্টর হিসেবে কাজ করছে, সম্ভবত এরা তাদেরই সদস্য। কারণ আমরা যে ফুটেজ দেখেছি, রাফির দিকে আঙ্গুল উঁচিয়ে একটা ছেলে যেভাবে গেছে, সে তো ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ না কেউ। কারণ ছাত্রলীগ তো আর ওইখানে ঢুকতে পারে না, তাই না? তো আজকে রাফির মাইরের বিষয়টাও তিনি বিষয়টাকে নীরবে হজম করছেন। কিন্তু আমরা জানতে চাই কেন। বিষয়টা হচ্ছে এখানে কি এই যে ABM ফজলে করিমের সদস্যরা আওয়ামী লীগ অনুপ্রবেশ করে মাইরা গেছে, এরকম একটা ট্যাগ দেওয়া হচ্ছে, নাকি আসলে নিজেদের মধ্যেই কোনো না কোনো কর্মীর হাতেই তারা মাইর খাইছেন? বা রাফির উপরে যে হামলা হয়েছে, আব্দুল্লাহ হিল হামিম তিনি কি বৈষম্যবিরোধী আন্দোলনের কেউ? আবার রাসেল বলছিল ওইখানে যে ঘটনা হয়েছে সেই ঘটনায় মামলা হওয়ার মতন কিছু হয় না। কিন্তু আমরা একটা জিনিস বুঝি না, যে এত বড় ঘটনাগুলোর পরে মামলার বাদী হয়েছে এখানে আরেকজন। রাফি কেন নিজে মামলার বাদী হলেন না? রাসেল কেন বাদী হলেন না? আরেকজনকে বাদী হয়েছে, এখানে মামলাটা দায়ের করছে।
সমন্বয়কদের আসলে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, কমিটি, ক্ষমতা ভাগাভাগি নিয়ে, এগুলো কিন্তু যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে এরা একই এখন অন্যের বিরুদ্ধে কোথাও না কোথাও ছাত্রলীগ আওয়ামী লীগ অনুপ্রবেশকারী ট্যাগ দিয়া মামলা করার ঘটনা ঘটছে। আপনারা যদি এই ঐক্যটা ফাটল ধরাই ফেলেন, এই যে কালকে দেখছি আমরা চাঁপাইনবাবগঞ্জে, দেখছেন না, আমি নিউজটা দিছি, মোটরসাইকেল দিয়ে এসে 6-7 মোটরসাইকেল দিয়ে এসে হঠাৎ করে ধরে নিয়ে কিন্তু মার দিয়ে গেছে। আজকে রাফিরে এরকম ঘটনা ঘটছে। এগুলো কিন্তু হবে, তোমরা নিজেরা ভেঙে গেলে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ মারবে, এটাই কিন্তু বাস্তব। আর ছাত্রলীগ কিন্তু নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসী সংগঠন ট্যাগ দিয়ে, সো তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে। আবার যেখানে ছাত্রলীগ পাচ্ছে, কেউ পরীক্ষা দিতে আসলো তাদেরকে গ্রেপ্তার করে দেওয়া হচ্ছে, সবাই ধরে নিয়ে থানায় দিচ্ছে। সো এগুলো থেকে তো একটা মানসিক শত্রুতা তৈরি হচ্ছে। সমন্বয়করা একটু সাবধানে থাকা উচিত, আর নিজেদের মধ্যে যে ফাটল ধরে গেছে সেটাকে কিন্তু মীমাংসা করা উচিত, নয়তো পরিস্থিতি